ইতিহাসের সব গল্প বইয়ের পাতায় লেখা থাকে না। কিছু গল্প বেঁচে থাকে মানুষের স্মৃতিতে, বিশ্বাসে আর সময়ের অবিরাম স্রোতে। সেই রকমই এক বিস্তৃত অথচ চিরন্তন কাহিনী নিয়ে আজকের রবিবারের গল্প। ইতিহাস একলব্যকে মনে রেখেছে তার কাটা বুড়ো আঙুলের জন্যে, কিন্তু খুব কম মানুষ জানে সেই আঙুল কাটার অনেক আগেই তার হৃদয় ভেঙে গিয়েছিল। কারণ তিনি কোনো যুদ্ধে হারেননি, তিনি বাদ পড়েছিলেন শুরুতেই। হস্তিনাপুরের রাজকীয় অস্ত্রশিক্ষার আশ্রমে সেদিন উৎসবের আবহ। কৌরব আর পাণ্ডব রাজপুত্রদের নতুন অস্ত্রশিক্ষার প্রথম দিন। দূর দূরান্ত থেকে মানুষ এসেছে দ্রোণাচার্যের শিক্ষা একবার চোখে দেখবে বলে। সেই ভিড়ের এক কোণে দাঁড়িয়েছিল বছর 14-15 একটি ছেলে। শ্যামলা গায়ের রং, রোদে পোড়া মুখ, সাধারণ বস্ত্র, চোখে এক অদ্ভুত আলো। তার নাম একলব্য। সে কোনো রাজপুত্র নয়, সে নিষাদপুত্র, জঙ্গলের সন্তান। কিন্তু তার বুকের ভেতরেও একটি স্বপ্ন ছিল, ধনুক হাতে নিয়ে একদিন দ্রোণাচার্যের শিষ্য হবে। কাঁপা পায়ে সে এগিয়ে এলো। দ্রোণাচার্যের সামনে মাথা নত করে বলল, গুরুদেব, আমাকেও আপনার শিষ্য করে নিন, আমি শিখতে চাই। দ্রোণ তার দিকে তাকালেন, একবার, দুবার, তারপর শান্ত গলায় জিজ্ঞেস করলেন, তুমি কে? আমি নিষাদরাজ হিরণ্যধনুর পুত্র, একলব্য। চারপাশে কয়েকজন রাজপুত্র মুখ চাওয়াচাওয়ি করল, কারো ঠোঁটের কোণে মৃদু হাসি। দ্রোণ কিছুক্ষণ নীরব রইলেন, তারপর ধীরে বললেন, আমি কুরুরাজ পরিবারের রাজগুরু। আমার দায়িত্ব রাজপুত্রদের শিক্ষা দেওয়া। তোমাকে আমি শিষ্য করতে পারব না। কথাটা খুব ছোট ছিল, কিন্তু একলব্যের কাছে মনে হল যেন তার সমস্ত পৃথিবীটা মুহূর্তে থেমে গেল। সে আস্তে বলল, আমি কি অযোগ্য গুরুদেব? দ্রোণের চোখে এক মুহূর্তের দ্বিধা। তিনি উত্তর দিলেন না, শুধু বললেন, এটাই নিয়ম। নিয়ম, কি অদ্ভুত শব্দ! কখনো কখনো এই একটি শব্দই মানুষের সমস্ত স্বপ্নকে নিঃশব্দে হত্যা করে। একলব্য আর কোনো কথা বলল না। সে প্রণাম করল, তারপর ধীরে ধীরে ফিরে গেল। সেদিন কেউ লক্ষ্য করেনি ছেলেটা কাঁদেনি, কিন্তু তার চোখের ভেতরকার আলোটা যেন একটু নিভে গিয়েছিল। জঙ্গলে ফিরে এসে সে অনেকক্ষণ নদীর ধারে বসেছিল, জলে নিজের মুখটা দেখছিল। মনে হচ্ছিল সত্যিই কি সে আলাদা? রাজপুত্রদের মতো তারও তো দুটি হাত, দুটি চোখ, একটি হৃদয়। তাহলে শুধু জন্মের কারণে তার স্বপ্নের দরজা বন্ধ হয়ে গেল কেন? সন্ধ্যায় তার মা এসে পাশে বসলেন। ছেলের মুখে কোনো কথা নেই। মা শুধু জিজ্ঞেস করলেন, দ্রোণাচার্য তোমাকে শিষ্য করলেন? একলব্য মৃদু হেসে মাথা নাড়ল। না। কেন? সে কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আমি নাকি ভুল ঘরে জন্মেছি মা। এই কথাটা শুনে মায়ের মুখ শুকিয়ে গেল। তিনি ছেলের মাথায় হাত রাখলেন, কিন্তু সান্ত্বনার ভাষা খুঁজে পেলেন না, কারণ কিছু কষ্টের কোনো উত্তর হয় না। সেই রাতেই একলব্য সিদ্ধান্ত নিল, যদি দ্রোণাচার্য তাকে শিষ্য না করেন, তবুও তিনি তার গুরুই থাকবেন। পরদিন ভোরে সে নদীর পাড়ের মাটি কেটে নিজের হাতেই দ্রোণাচার্যের একটি মূর্তি করল। খুব নিখুঁত হয়নি, একটু বেঁকে ছিল, চোখ দুটো সমান হয়নি। তবু একলব্য মূর্তির সামনে দাঁড়িয়ে প্রণাম করল। আপনি আমাকে গ্রহণ না করলেও আমি আপনাকেই গুরু বলে মানব। আমার শিক্ষা আজ থেকেই শুরু। সেই দিন থেকে শুরু হল এক অসম্ভব সাধনা। জঙ্গলের গাছ ছিল তার লক্ষ্য, বাতাস ছিল তার শিক্ষক, পাখির ডাক ছিল তার সংকেত, আর নীরবতা
ছিল তার একমাত্র সহপাঠী। দিনের পর দিন, মাসের পর মাস, বৃষ্টি, রোদ, ঝড় কিছুই তাকে থামাতে পারল না। তার হাতে ফোসকা পড়ল, রক্ত বেরোল, আঙুল শক্ত হয়ে গেল। তবু সে থামল না, কারণ এখন আর সে কাউকে হারাতে চাইছিল না। সে শুধু নিজের কাছে প্রমাণ করতে চাইছিল স্বপ্নকে প্রত্যাখ্যান করা যায়, কিন্তু সাধনাকে নয়। একদিন ভোরে হস্তিনাপুরের অরণ্যে রাজপুত্রদের সঙ্গে শিকারে বেরিয়েছিলেন দ্রোণাচার্য। হঠাৎ একটি কুকুরের অদ্ভুত গোঙানের শব্দে সবাই থমকে দাঁড়াল। কুকুরটির মুখ খোলা, কিন্তু ঘেউ ঘেউ করতে পারছে না, কারণ তার মুখের চারপাশে পরপর 7টি তীর গেঁথে আছে। এক ফোঁটা রক্তও পড়েনি, একটি তীরও জিভে লাগেনি। দ্রোণাচার্যের চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। তিনি ফিসফিস করে বললেন, এমন নিশানা! কিছুদূর এগোতেই দেখা গেল জঙ্গলের ফাঁকা জায়গায় এক তরুণ ধনুক হাতে অনুশীলন করছে। দ্রোণকে দেখেই সে ধনুক নামিয়ে প্রণাম করল। গুরুদেব! দ্রোণ বিস্মিত। তুমি? আমি একলব্য। তারপর সে মাটির তৈরি সেই মূর্তিটির দিকে আঙুল দেখিয়ে বলল, আপনি আমাকে শিষ্য করেননি, তাই আপনাকেই সামনে রেখে শিখেছি। দ্রোণের বুকের ভেতর যেন কোথাও একটি দীর্ঘশ্বাস উঠল। তিনি বুঝলেন, এই ছেলেটি শুধু ধনুর্বিদ্যা শেখেনি, সে নিজের জীবনটাকেই সাধনায় পরিণত করেছে। কিন্তু সেই মুহূর্তেই তার মনে পড়ল আরেকটি প্রতিশ্রুতির কথা। তিনি অর্জুনকে কথা দিয়েছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ ধনুর্ধর তিনিই হবেন। দুই প্রতিজ্ঞা মুখোমুখি দাঁড়াল। একদিকে একজন প্রত্যাখ্যাত ছাত্রের সাধনা, অন্যদিকে একজন গুরুর দেওয়া কথা। দ্রোণ ধীরে বললেন, যদি আমাকে গুরু বলে মানো, তবে গুরুদক্ষিণা দেবে? একলব্যের মুখ উজ্জ্বল হয়ে উঠল। আমার জীবনও চাইলে দেব, গুরুদেব। দ্রোণের কণ্ঠ ভারী হয়ে এল। তোমার ডান হাতের বুড়ো আঙুল চাই। জঙ্গল নিস্তব্ধ। পাখিরাও যেন ডানা নাড়তে ভুলে গেল। এক মুহূর্তের জন্য একলব্যের চোখে কষ্টের ছায়া নেমে এলো। হয়তো তার মনে প্রশ্ন জেগেছিল, আজও কি আমি আপনার শিষ্য হতে পারলাম না? কিন্তু প্রশ্নটি ঠোঁট পর্যন্ত এলো না। সে হাঁটু গেড়ে বসল, একটি ধারালো ছুরি বের করল। দ্রোণের পায়ে প্রণাম করে নিজের বুড়ো আঙুল কেটে তার সামনে রেখে দিল। রক্ত ঝরছিল, কিন্তু তার চোখে জল ছিল না। শুধু একবার মৃদু হেসে বলল, আজ থেকে সত্যি আপনার শিষ্য হলাম, গুরুদেব। অনেকেই মনে করেন একলব্যের গল্প এখানেই শেষ। আসলে এখান থেকেই শুরু। বুড়ো আঙুল হারিয়ে সে বহুদিন ধনুক ছুঁয়েও দেখেনি। জঙ্গলের প্রতিটি গাছ, প্রতিটি পথ যেন তাকে পুরনো দিনের কথা মনে করিয়ে দিত। একদিন তার মা বললেন, যে স্বপ্ন আঙুলের উপর দাঁড়িয়ে থাকে সে স্বপ্ন খুব ছোট। সেই কথাটা একলব্যের ভিতরটা নাড়া দিল। সে আবার ধনুক তুলে নিল। এবার নতুন করে শেখা, নতুন ভঙ্গি, নতুন কৌশল। আঙুল হারিয়েও সে হার মানল না, কারণ তার লড়াই আর কারো সঙ্গে ছিল না, নিজের ভাগ্যের সঙ্গে ছিল। বছর কেটে গেল। একলব্য নিষাদদের রাজা হল। তার খ্যাতি আবার ছড়িয়ে পড়ল। কিন্তু ভাগ্য তাকে এমন এক যুদ্ধে নিয়ে গেল যেখানে ব্যক্তিগত বেদনার কোনো মূল্য ছিল না। সময়ের স্রোতে সে জরাসন্ধের পক্ষে দাঁড়াল। অন্যদিকে কৃষ্ণ রক্ষা করছিলেন বৃহত্তর ভারতের ভবিষ্যৎ। দুজনের পথ একদিন মুখোমুখি হল। যুদ্ধক্ষেত্রে কৃষ্ণ অনেকক্ষণ নীরবে একলব্যের দিকে তাকিয়েছিলেন। তারপর বললেন, তোমার চোখে এখনও সেই দিনের আগুন দেখছি। একলব্য শান্ত স্বরে উত্তর দিল, আগুন নয় মাধব, শুধু একটি প্রশ্ন। কি প্রশ্ন? যদি সেদিন আমাকেও সুযোগ দেওয়া হতো, তবে কি আজকের পৃথিবী অন্যরকম হতো? কৃষ্ণ কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর ধীরে বললেন,
কিছু প্রশ্নের উত্তর মানুষ দেয় না, সময় দেয়। যুদ্ধ শুরু হলো। দুজনেই জানতেন এটি বিদ্বেষের যুদ্ধ নয়, এটি কর্তব্যের যুদ্ধ। শেষ পর্যন্ত কৃষ্ণের অস্ত্রের সামনে একলব্য মাটিতে লুটিয়ে পড়লেন। রক্তে ভিজে যাচ্ছিল ধরণী। কৃষ্ণ তার কাছে এগিয়ে এলেন। একলব্য মৃদু হেসে বলল, গুরু, আমার বুড়ো আঙুল নিয়েছিলেন, আজ জীবনটাও চলে গেল, কিন্তু একটি জিনিস কেউ নিতে পারল না। কৃষ্ণ নিচু হয়ে জিজ্ঞেস করলেন, কি? একলব্য আকাশের দিকে তাকিয়ে বলল, শেখার ইচ্ছা। তার চোখ ধীরে ধীরে বন্ধ হয়ে গেল। কৃষ্ণ নীরবে দাঁড়িয়ে রইলেন। সেই নীরবতায় কোনো বিজয় ছিল না, ছিল শুধু একজন সাধকের প্রতি গভীর শ্রদ্ধা। ইতিহাস একলব্যকে মনে রেখেছে তার কাটা বুড়ো আঙুলের জন্য, কিন্তু হয়তো তার সবচেয়ে বড় পরিচয় ছিল অন্য কোথাও। তিনি প্রমাণ করেছিলেন মানুষকে জন্ম দিয়ে বিচার করা যায়, কিন্তু তার সাধনাকে নয়। কিছু মানুষ জয়ী হয় রাজ্য জিতে, কিছু মানুষ ইতিহাস লিখে, আর কিছু মানুষ পরাজিত হয়েও যুগের পর যুগ মানুষের হৃদয়ে বেঁচে থাকে। একলব্য ছিলেন তাদেরই একজন। আজকের গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করুন, আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি ফলো বা সাবস্ক্রাইব করুন। আপনাদের প্রতিটি ভালোবাসা, প্রতিটি শেয়ার আমাদের আরও অনুপ্রাণিত করে ভারতীয় ইতিহাস, মহাকাব্য, পুরাণ ও চিরন্তন মূল্যবোধের এমন সব বিস্তৃত গল্প নতুন প্রজন্মের কাছে এবং বিশ্বের দরবারে পৌঁছে দিতে। আবার দেখা হবে আগামী দিনে আর একটি অজানা অথচ চিরন্তন গল্প নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।